স্বাগত নিউজ 24 দিনের সংবাদ আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা সবাইকে। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। মহান বিজয়ের 50 বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের সাধারণ মানুষ। বৃহস্পতিবার ভোর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিও শ্রদ্ধা জানানো হয়। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রথমে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল। এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করছে আওয়ামী লীগ সরকার। আমাদের দুর্ভাগ্য আজকে 50 বছর পরে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তা আমাদের বাস্তবায়িত হয়নি। স্বৈরাচারী কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার তারা একদলীয় সরকার প্রতিষ্ঠার জন্য বিরোধী দলকে নির্মূল করছে। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন। দলের নেতা কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিজয়ের 50 বছরে পাকিস্তান থেকে সব সূচকে বাংলাদেশ এগিয়ে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানে আজকে সমস্ত সূচকে, মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, সব সূচকে আজকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তানের মানুষ, এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীও স্বীকার করেন আজকে সব সূচকে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগ দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। আজ সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য হয়ে কুচকাওয়াজে যোগ দেন তারা। ভারত ছাড়াও ভুটান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও মেক্সিকোর সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন বাংলাদেশের বিজয় দিবসের কুচকাওয়াজে। সকালে 10:30টায় প্যারেড স্কোয়ারে প্রেসিডেন্ট আব্দুল হামিদ পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক এবং 3 বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। এর কিছুক্ষণ পরে প্যারেড স্কোয়ারে আসেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। প্রেসিডেন্ট আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের আয়োজনে সেনা, নৌ ও বিমান বাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সুসজ্জিতভাবে কুচকাওয়াজে অংশ নেন। বিজয় দিবসের আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে রাজশাহীতে কি কি আয়োজনে সাজানো হয়েছে এবং বিজয়ের এই 50 বছর নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কি জানাবেন আমাদের। বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাধীনতা বিজয় দিবসের যে সুবর্ণ জয়ন্তীতে আজকে রাজশাহীর যে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আছে এখানে আয়োজনগুলি ছিল। সকাল থেকেই মানুষ একেবারে উৎসব মুখর পরিবেশে বিজয়ের এই সুবর্ণ জয়ন্তী পালন করছে এবং আজকে প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে যে শপথ বাক্য পাঠ করাবেন তার জন্য যে প্রস্তুতি সেটি চলছে। আমরা যদি একটু দেখাই, এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মঞ্চ যেটি তৈরি করা হচ্ছে এবং জেলা প্রশাসন এখানে আয়োজন করেছে এবং জেলা প্রশাসনের যারা বিভিন্ন দপ্তরগুলি আছে তারা এখানে উপস্থিত থাকবেন এবং এই শপথ বাক্যে অংশ নেবেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এই শপথের যে আয়োজন সেখানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামকে ঘিরেই মূলত জেলা প্রশাসনের আজকের যে আয়োজন, সেখানে পুলিশ সদস্যরা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা সহ সাধারণ মানুষ যারা আছেন, মুক্তিযোদ্ধারা এখানে অংশ নেবেন এই শপথ অনুষ্ঠানে, এমনটি জানানো হয়েছে। আপনার মাধ্যমে দর্শকদের একটু তথ্য দিতে চাই, সেটি হলো যে
এই যে বিজয়ের যে সুবর্ণ জয়ন্তী এটি উদযাপন করতে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। বিশেষ করে সকালে শিশু কিশোরদের যে শারীরিক কুচকাওয়াজ সেটি ছিল, বিভিন্ন দপ্তরের প্রদর্শনী ছিল এবং এখানে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সেটি করা হয়। এছাড়া এই যে বিজয় অর্জন করতে যারা আত্মত্যাগ করেছেন 1971 সালে, তাদেরকে স্মরণ করে শহীদ মিনারগুলিতে, স্মৃতিস্তম্ভগুলিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং এই বিজয় অর্জনে যারা রণাঙ্গনে লড়াই করেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা জানিয়েছে জেলা প্রশাসন। যে প্রস্তুতি সেটি হচ্ছে যে আজকের যে শপথ অনুষ্ঠান সেটিকে ঘিরেই মূলত সাধারণ মানুষের যে প্রত্যাশা, আগ্রহ, প্রধানমন্ত্রী কি শপথ বাক্য পাঠ করান এবং আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিতে তারা সেই শপথ বাক্যকে একটা পাথেয় হিসেবে নিয়ে আগামীতে তারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করতে এবং রাষ্ট্রের যে স্বীকৃতি সেইখানে তারা ভূমিকা রাখতে চান। ফলে এই যে শপথ বাক্যকে যে আয়োজনটি বিকেল 4টায় এখানে হওয়ার কথা আছে, সেটিকে ঘিরেই উৎসবের যে আয়োজন সেটি কিন্তু আমরা দেখছি যে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এইখানে। এবং আজকে ঠিক বিকেল 4টায় এখানে শপথ বাক্য পাঠ করানো হবে এবং জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা এখানে উপস্থিত থাকবেন, সাধারণ নাগরিকরাও এখানে আসবেন এমনটি জানানো হয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে বিজয় দিবস উদযাপনের সর্বশেষ খবর। আমার কাছে আকাশ ফিরছি স্টুডিওতে, আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী সাহেব। র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিষয়টি দেশবাসী গ্রহণ করেনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে তাকে কথা জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সম্প্রতি সাম্প্রদায়িক হামলার বিষয়ে যেসব ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ তার প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি। একটা অত্যন্ত ডিসিপ্লিন প্রতিষ্ঠান র্যাব, তাকে আপনারা স্যাংশন করলেন। আর এই প্রতিষ্ঠানটাই আপনাদের যে গ্লোবাল যে সমস্ত উদ্যোগ, যে সমস্ত টার্গেট, এই প্রতিষ্ঠান বাংলাদেশে অত্যন্ত যোগ্যতার সাথে সেগুলো পালন করেছে। হলি আর্টিজানের পরে বাংলাদেশে একটিও সন্ত্রাসীর কি হয়নি। তো বললেন যে শুনেন, আমরা উইল মিট সুন, আমরা একাধিক ডায়ালগ করব এবং আমরা আমাদের সমস্যাগুলো উইল ট্রাই টু হ্যান্ডেল দেব। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার 50 বছরের সব অর্জন নষ্ট করে দেওয়া হয়েছে। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন। ফখরুল বলেন, যেই স্বাধীনতার জন্য এত মানুষ প্রাণ দিয়েছে তাদের ত্যাগকে পদদলিত করে মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছে বর্তমান সরকার। যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এত বছর পরও তা বাস্তবায়িত হয়নি। ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। শ্রদ্ধা জানানো কর্মসূচিতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এক হাতে শক্ত করে ধরা অস্ত্র, অন্য হাত উপরে তোলা, উল্লাসের ভঙ্গিতে এগিয়ে আসছেন, মুখে বিজয়ের আনন্দ। বিজয় উল্লাসের এমনই প্রতিকৃতি শোভা পাচ্ছে কুষ্টিয়া পৌরসভায়। প্রধান ফটক দিয়ে ঢুকলেই সবার চোখে আটকে যায় এ ভাস্কর্যে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের এটি একমাত্র ধাতব প্রতিকৃতি, বলছেন এর পরিকল্পনাকারী। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা শানিত করতেই তার এ প্রয়াস। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। নতুন প্রজন্ম যারা ৭১ দেখেনি তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে ১৯৯৬ সালে কুষ্টিয়া পৌরসভার সামনে বসানো হয় বিজয় উল্লাসের এই প্রতিকৃতি। এতে ফুটিয়ে তোলা একজন সুশ্রী মুক্তিযোদ্ধা ১৬ ডিসেম্বরের বাংলাদেশের বিজয়কে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন। লালনের ভক্তসহ অগণিত মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন। লোহা, তামা ও পিতল দিয়ে এটি বানিয়েছেন ভাস্কর মাহবুব জামিল শামীম। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই বিজয় উল্লাসের পরিকল্পনাকারী পৌরসভার বর্তমান মেয়র। একটা মুক্তিযোদ্ধা দাঁড়ায় আছে, সে দেশ স্বাধীন করেছে এবং সেই স্বাধীনতার জন্য সে সহ আহ্বান জনসাধারণ উল্লাস প্রকাশ করছে। এটা আমাদের একটা আর্টিস্টিকভাবে এটা নিয়ে আসা হয়েছে।
এই ভাস্কর্যের পাদদেশে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের অসংখ্য খণ্ডচিত্র। মুক্তিযুদ্ধের সূতিকাগার বলা হয় কুষ্টিয়াকে। এখানে এমন কাজ হবে তেমন আশাই করেন এই মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে, সেই জন্যই এই বিজয় উল্লাস এখানে তৈরি করে রাখা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে যে বিজয় উল্লাস মানেই হচ্ছে মুক্তিযুদ্ধ। নবীন প্রবীণ সবার কাছেই প্রিয় এই ভাস্কর্য। এটি মুক্তিযুদ্ধকে যেমন সামনে তুলে আনছে, তেমনি এর চেতনায় উদ্বুদ্ধ হচ্ছেন মানুষ। আমাদের এখানে যে ভাস্কর্য আছে এটা খুবই মানে যুদ্ধের একটা বিজয় নিশানের একটা প্রতীক। বাংলাদেশের বিজয়ের মূল কারণ যেটা বিজয় হয়েছিল আর কি, এই জন্য আর কি এই বিজয় উল্লাসের ভাস্কর্যটা করা। এমনই স্মৃতিচিহ্নে পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়বে বাংলাদেশের বিজয়ের, মুক্তিযোদ্ধাদের সাহসিকতার গল্প, এমন প্রত্যাশা কুষ্টিয়াবাসীর। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এবার নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। স্বাধীনতার 50 বছরে বিশ্বের বুকে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ। উচ্চ জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্র্যমোচন কিংবা মাথাপিছু আয়, অর্থনীতির এমন নানা খাতে সাফল্য সমৃদ্ধি অর্জন করলেও এখনও আয় বৈষম্য প্রকট। তাই বিশ্লেষকরা মনে করেন বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আগামীর বড় চ্যালেঞ্জ। বিজয় দিবসে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা ও চ্যালেঞ্জের বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। অঘ্রাণীর নরম রোদের আলো যখন শিমের ডগা ছুঁয়ে যায়, তখন প্রাণ খুঁজে পায় নির্মল এই প্রকৃতি। আড়মোড়া ভেঙে সোনালী ফসলের মাঠে ব্যস্ততা বাড়ে কৃষক ও কৃষাণের, যেখানে নতুন একটি সকাল হাতছানি দেয় নতুন স্বপ্ন নিয়ে। যে স্বপ্নের বীজ রোপিত হয়েছিল 5 দশক আগে লক্ষ প্রাণের বিনিময়ে। নির্মল প্রকৃতি জুড়ে সূর্যের নরম রোদ গায়ে এসে লাগলেও ঢাকার অদূরের কৃষক দম্পতি আতাউল ও সাজেদা বেগমের মনের কোণে তখনও মেঘ জমে থাকে। বিজয়ের 50 বছরে নিজের বয়স 50 হলেও এক টুকরো নিজস্ব জমির মালিক হতে পারেনি এই দম্পতি। যে কোনো জিনিস ওই সময় যে আমরা পয়সা পাই না, বিক্রি হয় একেবারে অমূল্য। আমি আজীবন কিছু কাজ করেছি, এখন তো এরকমই। গরিব মানুষ গরিবই থাকতেছি, এরপরে যারা ধনী মানুষ আর ধনী হইতেছে। মানুষের জমিন আমরা টাকা লইয়া 5,500 টাকা দিয়ে জমিন লইয়া কইরা খাইতেছি। তবে গেল 1 দশকে গ্রামীণ অর্থনীতিতে যে গতি সঞ্চার হয়েছে, তাতে কৃষির অবদান অনন্য। মহামারী করোনাকালেও টিকে থাকার বড় নির্ভরতা ছিল এই খাত। সময়ের সাথে কৃষিতে বাড়ছে মূল্য সংযোজন। তাই তো সবজি, ফল কিংবা মাছ উৎপাদনে নিয়মিত রেকর্ড গড়ছে বাংলাদেশ। কৃষিকাজ করে কল্পনা রানীর মতো গরিব কৃষাণী, যাদের দুবেলা খাবার জুটত না, তারা এখন পেট ভরে খেতে পারছেন, আর তাতেই স্বস্তি খোঁজা। আগে যেমন 1 বেলা থেকে 2 বেলা ভাত খাইতাম, মানে 3 বেলা ডাল ভাত খাইতে পারি, এই আর কি। হিসাব বলছে স্বাধীনতার পর 1972 সালে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে যাত্রা শুরু করলেও গেল 1 দশকে অর্থনীতির গড় প্রবৃদ্ধি ছাড়িয়েছে $7.5। বিজয়ের পর মাত্র $98 মাথাপিছু আয়ও ছাড়িয়েছে $2,500। যদিও এই আয়ের বন্টনে এখনো বড় অসমতা। তাই তো বিপুল সংখ্যক মানুষ রয়ে গেছে নিম্ন আয়ের কাতারে। গরিব মানুষের হার কমলেও করোনার আগ পর্যন্ত যে পরিসংখ্যান, তা জানান দেয় এদেশে আয় বৈষম্য এখনো প্রকট। 2031 সালে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ হব, এবং আমাদের যে টেকসই উন্নয়ন কর্মসূচি সেটা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করব, যার মানে প্রত্যেককে আমরা অন্তর্ভুক্ত করব। এটা আমার মুক্তিযুদ্ধের ঐতিহ্য যে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। এখনো কিন্তু এখানে আয়ের বৈষম্য, সম্পদের বৈষম্য আছে। দিন দিন কিন্তু সেটা বৈষম্যটা বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ হলো আমাদের উন্নয়নের কৌশলটা হলো শুধু প্রবৃদ্ধি দেখা, গ্রোথ, কিন্তু এখানে বন্টন এবং সমতা ভিত্তিক উন্নয়ন এবং একটা কল্যাণকামী রাষ্ট্র হিসেবে এটাকে পরিণত করার ব্যাপারে বিশেষ প্রয়াস নেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে এখনও দক্ষ জনসম্পদ ও শোভন কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে। বিজয়ের 5 দশকে বাংলাদেশ বিশ্বময় এক শক্ত অর্থনৈতিক ভিত তৈরি করেছে। তবু বিশ্লেষকরা বলছেন এখনও কৃষকের ভাগ্য উন্নয়ন, প্রবৃদ্ধির গুণগত বন্টন আর বৈষম্য কমানোর মতো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আর তা করা গেলে সমৃদ্ধ এক আগামীর বাংলাদেশ দেখবে বিশ্ব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, বেউতা, কেরানীগঞ্জ। সম্প্রতি এলিট ফোর্স, র্যাব এবং প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কোনো ভিত্তি বা গুরুত্ব নেই, এমন মন্তব্য করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন এই নিষেধাজ্ঞা ভূ রাজনৈতিক কৌশলেরই ফল। তবে দেশে কোনো বেআইনি হত্যাকাণ্ড হলে তার সুষ্ঠু বিচার ও নিষেধাজ্ঞার বিষয়ে সুষ্ঠু তদন্ত চান আইনজীবী শাহদিন মালিক। এক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতাকেও দুষলেন তারা।
ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গেল শুক্রবার হঠাৎ করে পুলিশের এলিট ফোর্স, র্যাব এবং প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক ও পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ সহ সাবেক 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তর। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের। যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞাকে ভূরাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পুলিশের সাবেক আইজিপি নিষেধাজ্ঞার কোনো ভিত্তি দেখছেন না বলেও জানান তিনি। যেই দেশে পুলিশের দ্বারা আনলফুল কিলিং তার সংখ্যা আমাদের চেয়ে বেশি, এই দেশ যখন বলে সেটা আমি মনে করি না তার বড় গ্রহণযোগ্যতা আছে। কোয়াডে বাংলাদেশ সরকার কোয়াডে সম্পৃক্ত হয়নি, কোয়াডের মেম্বার হয়নি। যেখানে তাদের অর্থনৈতিক রাজনৈতিক চিন্তা বিঘ্ন ঘটে সেখানে তারা নানান ভাবে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর উপর চাপ প্রয়োগ করে থাকে। আইনজীবী শাহদিন মালিক বললেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে তা তদন্ত করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিশ্বের দরবারে আমাদের স্থানটা আরো উন্নত করার জন্য সরকারকে এইসব যেসব অপরাধমূলক কার্যকলাপ হচ্ছে তার বিরুদ্ধে সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। এদিকে বুধবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বললেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার ও গণতন্ত্রের সবক মানায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রই তো আজকে হুমকির সম্মুখীন। তাদের অন্য দেশের মানুষকে, অন্য দেশকে গণতন্ত্রের সবক দেওয়ার নৈতিক অধিকার আছে কিনা সেটি হচ্ছে এখন বড় প্রশ্ন। তবে এক্ষেত্রে কূটনৈতিক ব্যর্থতাকেও দুষলেন বিশেষজ্ঞরা। নিষেধাজ্ঞার বিষয়টি তদন্ত ও সুষ্ঠু সমাধানে এরই মধ্যে কাজ করছে সরকারের পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। আইনের ভিত্তি বা আইনের রেফারেন্স কোড করে সেগুলি তাদেরকে দিয়ে এটা এই স্যাংশন উইন্ডো করা যেতে পারে। আমি মনে করি ফরেন পলিসি যে আমেরিকার, সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারি না, যেটা নেবারিং কান্ট্রিজ গুলো পারে। সেই জায়গায় দুর্বলতা আছে, সেগুলো ভালো করে দেখা দরকার। একই সাথে ম্যাগনিটস্কি আইনে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে অপরাধ সংগঠন হয়নি এমন তথ্য উপস্থাপন, আইনি প্রক্রিয়ায় বিচার ও ভবিষ্যতে অপরাধ সংগঠিত হবে না এমন অঙ্গীকার করা হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দিনের সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। ঝিনাইদহে 4র্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল ও নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের মারপিটে এক মেম্বার প্রার্থীর মৃত্যুর অভিযোগ করেছে পরিবার। ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের এক কর্মকর্তাও। বুধবার রাত ও আজ সকালে সদর উপজেলার ফুরসুন্দি ইউনিয়নের টিকারি বাজারে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গত রাতে ওই ইউনিয়ন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ শিকদারের নির্বাচনী প্রচারণার সময় লক্ষ্মীপুর গ্রামের 2 মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় 5 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহমুদুল হক পলাশকে মারধর করার অভিযোগ ওঠে। সকালে পলাশ নিজ বাড়িতে মারা যায়। ঘটনার খবর পেয়ে সকালে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে এসআই তহিদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে নৌকা প্রতীকের সমর্থকরা উত্তেজিত হয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে সে আহত হলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়। গ্রেপ্তার করা হয়েছে 2 জন। বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের এক কৃষক সবুজের ঘাসে ফুটিয়ে তুলেছে দেশের মানচিত্র, স্মৃতিসৌধ ও লাল সবুজের পতাকা, যা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, কৃষক রুমান আলী শাহকে পুরস্কৃত করা হবে। টিটু দাসের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের কৃষক রোমান আলী শাহ 1 একর 14 শতাংশের নিজ কৃষি জমিতে গড়ে তুলেছেন কৃষি ক্লাব নামে একটি খামার। এর মধ্যে 6 শতক জমিতে ঘাস দিয়ে ফুটিয়ে তুলেছেন স্মৃতিসৌধ, মানচিত্র ও পতাকা। দেশের প্রতি ভালোবাসার কারণে একা পরিশ্রম করে করেছেন এই কাজ। দেশের নতুন প্রজন্ম যেন স্বাধীনতা সম্পর্কে জানতে পারে, এর জন্যই এমন উদ্যোগ। এখানে বাংলাদেশের পতাকা, জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ এবং মানচিত্র এখানে, এবং জাতীয় দিবসের একটা লোগো এখানে করছি, অঙ্কন করছি। সেটা নতুন প্রজন্মকে উজ্জীবিত করার জন্য এবং বিশ্ব দরবারে বাংলাদেশটাকে পরিচিত করার জন্যই আমার এই প্রচেষ্টাটা করছি। ঘাসের মাঝে ফুটিয়ে তোলা এসব দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। এই কর্মকাণ্ড দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসে, অনেক পর্যটক আসে। এখানে বিজয় দিবসের লোগো করছে, জাতীয় পতাকা, মানচিত্র, ওনার প্রতিষ্ঠানের লোক করছে। আমরা আসছি এখানে, এটা দেখতে আসছি। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, কৃষক রোমান আলী শাহকে পুরস্কৃত করা হবে। এই উদ্যোগী যুবককে
আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা তাকে একজন বাণিজ্যিক কৃষক হিসেবে পুরস্কৃত করার জন্য আমরা উদ্যোগ নিব এবং আশা করি তার এই উদ্যোগের আমরা যে তাকে পুরস্কৃত করি আশেপাশে অনেক প্রগতিশীল কৃষক, শিক্ষিত কৃষক যারা কৃষিতে এগিয়ে আসবে। কৃষক রোমান আলী শাহ গত বছরের 21শে ফেব্রুয়ারিতে সবজি দিয়ে শহীদ মিনার তৈরি করেছিলেন। নেক্সট রিপোর্ট, নিউজ 24। দিনের সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান টানা 3 দিনের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পাহাড়ি এ জেলায়। খালি নেই হোটেল, মোটেল ও রিসোর্টের কোনো কক্ষ। এই অবস্থায় হাজার হাজার পর্যটক আশ্রয় নিয়েছেন স্থানীয়দের বাসা বাড়িতে। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগও। এদিকে আজ বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটন কেন্দ্রে বিনামূল্যে সবাই প্রবেশ করতে পারবে। কবির হোসেন সিদ্দিকের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শুধু শীত এবং বর্ষা নয়, সারা বছরই বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবান। দৃষ্টিনন্দন নীলগিরি আর নীলাচলের পাহাড়ি শহর বান্দরবান যেন অপরূপ এক সৌন্দর্যের লীলাভূমি। দুই দিকে উঁচু পাহাড় আর হরেক রকমের গাছগাছালি, যেন দেশের ভিতরে অন্যরকম দেশ। তাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে টানা 3 দিনের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন অনেকে। এখানে অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র আছে, নীলাচল, নীলগিরি, এসব স্থানে আমি ঘুরে বেড়াচ্ছি। এখন বেড়াতে আসছি সম্পূর্ণ পরিবার পরিজন। বান্দরবানটা খুব সুন্দর, দূষণ মুক্ত এবং যানজট মুক্ত একটা পরিবেশ। প্রকৃতিপ্রেমী যারা আছে তাদের এখানে আসা উচিত, অন্তত প্রকৃতির স্বাদটা নেওয়ার জন্য। বিজয় দিবসের দিন নীলাচল, চিম্বুক, বগালেক, মেঘলা, স্বর্ণজাদি, শৈলপ্রপাত সহ সব পর্যটন কেন্দ্রে বিনামূল্যে সবাই প্রবেশ করতে পারবে। এখানে এসে যে প্রাকৃতিক যে মনোরমা যে সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ হয়েছি। নীলাচল, শৈলপ্রপাত, মেঘলা, নীলগিরি, চিম্বুক সবচেয়ে বেস্ট। হোটেল, মোটেল ও রিসোর্টের কোনো কক্ষ ফাঁকা নেই। এতে খুশি ব্যবসায়ীরা। করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে প্রত্যাশা তাদের। খুব ভালো বুকিং হয়েছে আমাদের, আমরা অনেক রেসপন্স পাচ্ছি। আশা করি আমরা খুব ভালো সার্ভিস পর্যটককে দিতে পারি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শারীরিক মানসিকভাবে এখানে ওনারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে আমাদের সর্বোচ্চ গুরুত্ব আমরা দিয়ে থাকি। 17 ডিসেম্বর পর্যটকদের জন্য নীলাচল পর্যটন স্পটে আয়োজন করা হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। যেসব গ্রাহক অনলাইনে অর্ডার দিয়েও ই কমার্স প্রতিষ্ঠানের পণ্য পাননি তাদের টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ওই চিঠিতে বলা হয়েছে, যেসব ডিজিটাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই সেসব প্রতিষ্ঠানের নামে অ্যাস্ক্রো সার্ভিসের আটকে থাকা টাকা সংশ্লিষ্ট ভোক্তাদের ফেরত দেওয়ায় নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে বাংলাদেশ ব্যাংকে এই চিঠিটি পাঠানো হয়। এর আগে গত অক্টোবর ই কমার্স খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে 3 মন্ত্রীর বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছিলেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকের 214 কোটি টাকা অ্যাস্ক্রো সার্ভিসে আটকে আছে। ওই টাকা 3 মাসের মধ্যে গ্রাহকদের ফেরত দেওয়া হবে। দিনের সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ানোর মধ্যেই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে ব্রিটেনে। ধরনটিকে মারাত্মক হুমকি হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। আন্তর্জাতিক ভ্রমণ, গণসমাবেশ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে কানাডা। এদিকে আগামী মাসে ইউরোপে অমিক্রন ব্যাপক দাপট চালাতে পারে বলে মন্তব্য করেছেন ইইউ প্রধান। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়ল যুক্তরাজ্য। 24 ঘন্টায় দেশটিতে ৭৮,৬১০ জনের দেহে শনাক্ত হয়েছে এ ভাইরাস, যা মহামারীর শুরুর পর একদিনের সর্বোচ্চ। গেল জানুয়ারিতে একদিনে প্রায় ৬৮,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল দেশটিতে। বুধবার যুক্তরাজ্যের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটি জানান, অমিক্রন সত্যিকার অর্থেই একটি মারাত্মক হুমকি। এই মুহূর্তে সত্যি একটি গুরুতর হুমকি এটি। এখনো অনেক বিষয় আছে যা আমরা জানি না, কিন্তু যতটুকু জানতে পেরেছি তার সবই খারাপ। অসাধারণ গতিতে ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট।
কানাডা সরকার নিজেদের বাসিন্দাদের আন্তর্জাতিক ভ্রমণ এবং গণসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের নাগরিকদের ভ্যাকসিন গ্রহণ করে হাসপাতালে ভর্তি হওয়ার চাপ কমাতে অনুরোধ করছেন ফরাসি আইসিইউ কর্মীরা। তবে এই মুহূর্তেই ভ্যারিয়েন্টটির নির্দিষ্ট বুস্টার ডোজ প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। ইতালির রোমে বুধবার ৫ থেকে ১১ বছর বয়সীদের দেহে টিকা প্রয়োগ শুরু হয়েছে। আগামী মাসে ইউরোপে অমিক্রন ভ্যারিয়েন্টটি ব্যাপক তাণ্ডব চালাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইইউ এর প্রধান উর্সুলা ভন ডার লেন। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৫৩,৪৫,০০০-এর বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে ২৭,২৪,০০,০০০-এরও বেশি মানুষ। নিবির আমিন, নিউজ 24। ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রাই। এরই মধ্যে ক্যাটাগরি ৪ বাতাসের গতিবেগ শক্তি সঞ্চয় করেছে সামুদ্রিক ঝড়টি। আরও শক্তি সঞ্চয় করে ঝড়টি সুপার টাইফুনের রূপ নিতে পারে বলে তথ্য দিয়েছেন দেশটির আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চল এলাকা এবং সংযুক্ত কেন্দ্রীয় অংশে আঘাত হানবে রাই। এ সময় ঘন্টায় ১৬৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ২০৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বাতাসের গতিবেগ। ঝড়টি ফিলিপাইন উপকূলে এগিয়ে আসায় আশপাশ থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। গতিপথে থাকা অন্তত ৩০,০০০ মানুষকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফিলিপাইনে চলতি বছর আঘাত হানতে যাওয়া এটি ১৫তম ঝড়। ৭,৬০০-র বেশি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ দক্ষিণ পূর্ব এশীয় এই দেশ। বছর প্রায় ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দেখে ফিলিপাইন। করোনা মহামারীর ফলে বিপর্যস্ত দরিদ্র দেশগুলোর পরিস্থিতি উন্নয়নে ৯,৩০০ কোটি মার্কিন ডলারের বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার সংস্থাটি এই ঘোষণা দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এটা এই বিশ্বব্যাংকের ঋণ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সবচেয়ে বড় আর্থিক সহায়তা। ৭৪টি দেশকে আর্থিক অনুদান দিয়ে থাকে বিশ্বব্যাংকের এই প্রতিষ্ঠান, যেগুলোর অধিকাংশই আফ্রিকা অঞ্চলের। অর্থ সহায়তার ঘোষণার পর বিশ্বব্যাংক বলছে, এ তহবিল ভবিষ্যতের যে কোনো সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করবে। উচ্চ ও মধ্যম আয়ের দেশগুলো থেকে এই অর্থের ২,৩৫০ কোটি মার্কিন ডলার এসেছে। সেই সাথে পুঁজিবাজার ও বিশ্বব্যাংকের নিজস্ব তহবিল থেকেও অর্থ এসেছে। পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান। সেই সাথে তাদের কারাজ পরমাণু কেন্দ্রে পুনরায় ক্যামেরা বসাতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে অনুমতি দিয়েছে ইব্রাহিম রাইসি প্রশাসন। বুধবার ইরানের পক্ষ থেকে বলা হয়, ভুল বোঝাবুঝি দূর করতে আন্তর্জাতিক পরমাণু নজরদারি সংস্থাকে স্বেচ্ছায় পরমাণু কেন্দ্রে ক্যামেরা বসাতে দিতে সম্মত হয়েছে তারা। চলতি বছরের জুনে ওই পরমাণু কেন্দ্রে IAEA এর বসানো ক্যামেরাগুলো এক হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। হামলাটির নিরাপত্তা এবং বিচারিক তদন্ত শেষ করা হয়েছে বলে জানিয়েছেন তেহরান। সম্প্রতি হামলার নিন্দা জানাতে রাজি হয়েছে IAEA। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে রাইসি প্রশাসন। এবার ক্লেমন সৌজন্যে খেলার সংবাদ। অবশেষে নিউজিল্যান্ডের বন্দিদশা থেকে মুক্তি মিলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কোভিড নেগেটিভ এসেছে দলের সব ক্রিকেটারের। রুম কোয়ারেন্টিন পর্ব শেষ হওয়ায় মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে আর কোনো বাধা রইল না ক্রিকেটারদের। বিজয় দিবস উপলক্ষে টিম হোটেল থেকে বের হয়ে প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে ৭১ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ দল। আমরা সবাই মাশাআল্লাহ নেগেটিভ হয়েছে, আজকে রিপোর্ট এসছে এবং আমাদেরকে ট্রেনিং করার সুযোগ দিয়েছে। আমরা প্র্যাকটিসেও গিয়েছিলাম, যদিও বৃষ্টি হচ্ছে, এখানে আমরা প্র্যাকটিস করতে পারিনি ঠিক মতো মাঠে। এখন আমাদের জিম সেশন হবে। যেটা হচ্ছে যে কালকে আমরা এখান থেকে বের হয়ে আমরা আইসোলেশনে চলে যাব অন্য একটা হোটেলে। আর যারা ইয়েলো ব্যান্ড ছিল তারা এখানে আরো 20 তারিখ পর্যন্ত থাকবে এবং এই কালকে থেকে ওনারা জিম ইউজ করতে পারবে আমরা চলে যাওয়ার পরে। আর ওনারা 21 তারিখ আমাদের সাথে আবার হোটেলে চেক ইন করবে। ইনশাল্লাহ সবাই ভালো আছে, সুস্থ আছে। আর রাঙ্গানা হেরাতকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, বাকি সবাই সুস্থ এবং মাশাআল্লাহ সবাই আমরা নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ। 3 ম্যাচ সিরিজের তৃতীয় শেষ টি-20 ম্যাচে আজ করাচিতে মাঠে নামবে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। সিরিজের প্রথম 2 টি-20 জিতে ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান, গড়েছে 1 বছর সর্বোচ্চ 19 টি-20 জয়ের রেকর্ডও। তাই এই ম্যাচ পাকিস্তানের জন্য সফরকারীদের হোয়াইট ওয়াশের আর ক্যারিবীয়দের হারের ব্যবধান কমানোর।
এই সিরিজ জিতলে পাকিস্তান শেষ 7 দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে 6টি নিজেদের করে নেবে। এই ম্যাচকে সামনে রেখে পাকিস্তান দলে আনতে পারে বেশ কিছু পরিবর্তন। এখনও এই সিরিজে না খেলা পেসার হাসনাইন, দাহানি ও লেগ স্পিনার উসমান কাদিরকে ব্যবহার করতে পারে। দর্শক, এই ছিল দিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।